আগের দিনের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমরা বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনের কোথায় কোথায় আমরা ঘুরলাম। আমরা কোন হোটেলে স্টে করেছিলাম সেটা কিন্তু তোমাদেরকে সেদিন জানানো হয়নি। আমরা হোটেল রয়্যাল বেঙ্গলে স্টে করেছিলাম। যেহেতু এটা আমাদের সাডেন প্ল্যান ছিল, তো সোনাঝুরি হাটের আশেপাশে যেসব রিসর্টগুলো ছিল সবগুলো কিন্তু প্রায় বুকড ছিল। তারপর আমরা এই হোটেল রয়্যাল বেঙ্গলে স্টে করি, আর এখানকার রুমগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখানকার একদিনের ডবল বেডরুমের ভাড়া নিয়েছিল 2200 টাকা উইথ ব্রেকফাস্ট। প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা একটু বড় হবে। বেরু 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 বেরু, ওরে বাবা ওরে বাবা, ঘুরে তোমার কেমন লাগছে? কেমন লাগছে? সকাল সকাল উঠে পুতুলের সাথে একটু গল্প করে আমরা চলে যাই ব্রেকফাস্টের ওখানে। আর আমি ওই যে মিষ্টি প্রেমী মন, আগে কিন্তু গোলাপ জামুনের ঢাকনাটাই খুলেছি। এরকম ব্রেকফাস্ট কে করে বলো তো? দেখো, সকাল সকাল 2টো গোলাপ জামুন নিয়ে বসে পড়েছি। যাই হোক, ব্রেকফাস্ট করার পর আমি একটু পুতুলকে নিয়ে হোটেলের চারপাশটা ঘুরে দেখছিলাম। রাতে না হোটেলের চারপাশটায় লাইট লাগানো ছিল আর বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু যতক্ষণে আমাদের ডিনার শেষ হয়েছে লাইটগুলো না অফ করে দিয়েছিল, সে কারণে আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। হোটেলের বাইরে বেরিয়ে দেখলাম যে এখানে রঙের কাজ হচ্ছে। সেখানে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার এগুলো ছিল, আর পাশেই ছিল সুইমিং পুল। দোলনা দেখতে পেয়ে আমিও পুতুলকে নিয়ে দোলনার ওখানে বসে যাই। ছোট বড় আমরা সবাই কিন্তু দোলনায় উঠতে ভালোবাসি। এরপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের বেরোতে হবে। যেতে যেতে দেখতে পাই 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে 3টে পুকুর কেটেছিলেন, আর সেই পুকুরের মাটি 3টে ধাপে রেখেছিলেন। পরে যদিও পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হয়। আর এখানেই রয়েছে সেই বিশাল বট গাছ, আর ঠিক তার পাশেই রয়েছে তালধ্বজ। এটি একটি তাল গাছকে ঘিরে মাটির বাড়ি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, এই সেই তাল গাছ। এরপর না আমরা পাশেই দেখতে পাই কতগুলো দোকান, আর আমরা সেখানে যাই কেনাকাটা করতে। আমরা দুজনেই না একটু শৌখিন মানুষ আছি, আর তাই ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। যেখানেই যাই চেষ্টা করি ঘর সাজানোর জন্য কিছু না কিছু নিয়ে আসতে। ও যখন একতারা বাজাচ্ছিল, পুতুল কিন্তু মনোযোগ সহকারে শুনছিল। আমি লক্ষ্য করেছি পুতুল না বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে বেশ ভালো পায়। এখান থেকে কিছু কেনাকাটি করার পর আমরা বেরিয়ে পড়ি। এখানে রয়েছে একপাশে কাছের ঘর, আরেক পাশে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাস। আর এখানে না প্রতি বুধবার প্রার্থনা হয়। সেই প্রার্থনাতে শুধু ছাত্ররাই নয়, আরও অনেকেই যোগ দিতে পারে, কিন্তু তাদের পোশাক হতে হবে সাদা রঙের। আর এই পাশেই রয়েছে উপাসনালয়। এগুলোর ভেতরে না প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর ঠিক তার পাশেই রয়েছে ছাতিমতলা। এগুলো সবগুলোর ভেতরেই প্রবেশ নিষেধ, তাই আমরা বাইরে থেকেই যতটা পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এগুলোর প্রত্যেকটার বাইরে গার্ড দাঁড়িয়ে থাকে, তোমরা চাইলে গার্ড নিতে পারো। আর গার্ড কিন্তু সব কিছু বর্ণনা করে দেয়। আর যেহেতু আমাদের আগেই ঘোরা ছিল, তো শুভদা বলছিল আমি ডেসক্রাইব করে দিচ্ছি, আর গার্ডের দরকার নেই। আর সেদিনই যেহেতু আমাদের কলকাতা ফেরার ছিল, তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। এর পাশেই ছিল মিউজিয়াম। এগুলোর ভেতরে হয়তো ঢোকা যেত, কিন্তু সেখানে আমাদের দেরি হবে বলে আর ঢুকিনি। সেই মিউজিয়ামেই নাকি রাখা আছে রবীন্দ্রনাথের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র। আর এরপরে আমরা দেখতে পাই রামকিঙ্কর পেজের অনবদ্য সেই 2টি ভাস্কর্য, সাঁওতাল পরিবার আর মিলে কাজে যাবার ডাক। এটার ভেতরে না প্রবেশ নিষেধ ছিল, তবে গেট খোলা থাকায় আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম। খুব কাছ থেকে আমরা এগুলোকে দেখতে পাই, আর সেখানে কিন্তু আমরা ফটোও তুলেছিলাম। ঠিক এরপরই গার্ড চলে আসে, আর আমরা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ি। এরপর আমরা বেরিয়ে পড়ি সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। সেখানে ঢোকার আগে আমরা একটু সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছিলাম। শান্তিনিকেতনে না বেশ কয়েকটি ঘোরার জায়গা রয়েছে, আর সৃজনী শিল্পগ্রাম তারই মধ্যে একটি।
এরপর আমরা সেখানে প্রবেশ করি, আর সেখানকার প্রবেশ মূল্য ছিল 30 টাকা করে। আর সেখানে গিয়ে জানতে পারি এখানে প্রি ওয়েডিং করালে সেটার জন্য 2000 পে করতে হবে। সবাই বলছিল যদি সৃজনশীল প্রোগ্রাম ভালোভাবে ঘুরে দেখতে চাও তাহলে তোমাকে হাতে 2 ঘন্টা টাইম নিয়েই যেতে হবে, কিন্তু আমাদের কাছে সেরকম টাইম ছিল না, খুব তাড়াতাড়ি আমাদেরকে এই জায়গাটা ঘুরতে হতো। এখানে না আমার এক ফেসবুক ফ্রেন্ড অমৃতাদির সাথে দেখা হয়েছিল, সত্যি বেশ ভালো লাগে যদি দেখা হলে তোমরা সবাই কথা বলতে আসো। কোথাও ঘুরতে গিয়ে যদি নিজেদের জায়গার লোকের সাথে দেখা হয় তাহলে কিন্তু তার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি আর দেখতে পাই সেখানে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা রয়েছে, আর সেটা দেখেই আমরা চলে যাই ছবি তুলতে। এই টাইমটা না শান্তিনিকেতনটা একটু ফাঁকা ফাঁকাই আছে, তাই ঘুরেও বেশ মজা লাগছে। এটা না এতটা বড় জায়গা, তো আমরা বুঝতে পারছিলাম না কোন দিক থেকে শুরু করব, তো শুভদারা একদিকে চলে গেছিল আর আমরা আরেক দিকে। শান্তিনিকেতন মানেই কিন্তু বাউল গান, আর সেখানে না একদিকে বাউল গান হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে আমাদের আর সেদিকে যাওয়া হয়ে ওঠেনি। এদিকে বড়মশাই একটু ভিডিও কলে ওকে দেখাচ্ছিল যে কতটা এনজয় করছে। এখানে না বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল, আর প্রতিটা গাছেই বিভিন্ন ধরনের ফুল ফুটেছিল। এরপর আমরা কিছু দূর এগিয়েই দেখতে পাই যে বিভিন্ন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালোভাবে ডেকোরেট করে এখানে রেখেছে। বিভিন্ন রাজ্যের বাড়িঘর কেমন হয় সেটাই এখানে তুলে ধরেছে। সবগুলোর ভেতরে তো প্রবেশ করতে পারিনি, তবে কয়েকটার ভেতরে আমরা প্রবেশ করেছিলাম আর দেখেছিলাম সেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। তোমরা যদি কখনো শান্তিনিকেতনে বেড়াতে আসো তাহলে অবশ্যই সৃজনী শিল্পগ্রামে একবার ঘুরে এসো। এই জায়গায় কিন্তু দেখার মতো অনেক জিনিস রয়েছে। বিভিন্ন রাজ্যের ঐতিহ্য আর সংস্কৃতিকে যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেটা ওখানে না গেলে বুঝতে পারবে না। প্রত্যেকটার ভেতরে যেহেতু আমরা প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকে সবগুলোর ভিডিও একবার নিয়েছিলাম, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর মাঝেই আবার নিজেদের কিছু ফটোও তুলে নিয়েছিলাম আর কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম। তোমরা দেখে বুঝতে পারবে এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গায় অনেকটা ভিড় ছিল, তো সেখানে কিন্তু তারা এই সব জিনিসপত্রগুলোই দেখছিল। এখানে তো আবার ফটো সেশনও হচ্ছিল ডিএসএলআর দিয়ে। আমি একটু তাড়াহুড়ো করেই এই ভিডিওগুলো নিচ্ছিলাম, আর বর্মশাই ওদিকে তাড়া দিচ্ছিল যে চলো এবার আমাদেরকে বেরোতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, আন্দামান নিকোবর, পাঞ্জাব, ত্রিপুরা এইসব জায়গাগুলোর ঘরবাড়িগুলো কেমন হয় দেখতে সেগুলোর একটা স্ট্রাকচার করা ছিল। ফেরার পথে ও বাকি জায়গাগুলোর ভিডিওগুলো নিচ্ছিল। পুরোটা যদিও আমরা কভার করতে পারিনি, কারণ পুরোটা কভার করতে গেলে আমাদেরকে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হতো। যাই হোক, কোনো মতে ঘুরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে নিই, আর ঠিক তখনই দেখতে পাই একজন মানুষ ওখানে সেজে দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে চলে যাই। এটারই পাশে ঠিক আবার দেখতে পাই যে ওখানে নাচ হচ্ছে। ওখানে একটু যাচ্ছিলাম, ঠিক তখনই ওই দিদিরা আমাকে নাচ করার জন্য ডাকছিল, কিন্তু সময় না থাকার দরুন সেখানে আর নাচ করা হয়ে ওঠেনি। যাই হোক, তারপর আমরা পাশেই দেখতে পাই কতগুলো দোকান রয়েছে, সেখানে চলে যাই। ওই আর কি, মেয়েদের মন, দোকান দেখলে ছুটে তো যাবেই। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মালা, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আমি না এরকম মালা বা কানের খুব একটা পরি না, তবে সেখানে না বেশ ভালোই লাগছিল দেখতে। আর এরপর আমরা গাড়ির দিকে আসছিলাম, আর ঠিক তখনই আমার জুতোটা ছিঁড়ে যায়। কি জানি, ঘুরতে গেলেই না আমার জুতো ছিঁড়ে যায়। এরপর এখানে লাঞ্চ করে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরোবো, এটাই আমাদের প্ল্যান ছিল। হঠাৎ করে শুভদা বলে যে চল আমরা কঙ্কালীতলা মন্দির থেকে একবার ঘুরে আসি। শুনে তো আমার আর প্রিয়াঙ্কাদির মন ভীষণ খুশি হয়েছিল যে চলো তাহলে যাওয়া যাক ওখানে। মনটা একটু খারাপও লেগেছিল যে যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে আর সকালে ব্রেকফাস্টে ডিমটা খেতাম না। কি আর করার, যাই হোক, তবে ঘুরে যাই একবার, এরপরের বার না হয় আবার আসবো। 51 পীঠের একটি পীঠ হলো কঙ্কালীতলা কালী মন্দির। বলা হয়ে থাকে এটিই নাকি শেষ পীঠ। এখানে সতীর কোমরের অংশটা পড়েছিল। এখানে না কোনো রকম বিগ্রহ নেই, তবে যেই অংশটা পড়েছিল সেটা নাকি পেছনে যে কুণ্ডটা রয়েছে সেখানে নিমজ্জিত রয়েছে।
এই মন্দিরটা না বেশ অনেকটা জায়গা জুড়ে, আর চারপাশে রয়েছে প্রচুর গাছ। আমরা যে সময়টাতে গেছিলাম মন্দিরটা খোলাই ছিল, আর এখানে না প্রচুর ভক্তরাও এসছিল। সেখানে না প্রচুর পাখি ডাকছিল, আর বেশ ভালোই লাগছিল, মনটা না বেশ ভালো হয়ে গেছিলো ওখানে গিয়ে। এরপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি, আর পুরোহিত মশাই আমাদেরকে টিপ দিয়ে দিচ্ছিলেন। আর যেহেতু পুতুলের অন্নপ্রাশন হয়নি, তো পুতুলকে বললো শুধুমাত্র ফুলটা ছুঁইয়ে দিতে, তো ওকে কোনো রকম টিপ পরিয়ে দেয়নি। পুতুল না এই টাইমটাতে ঘুমিয়েছিল, তবে ঘন্টার আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায়। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়ি, আর বাইরে বেরিয়ে দেখতে পারি মন্দির প্রাঙ্গণেই বাউল গান হচ্ছে। সবশেষে এই মন্দিরে এসে বেশ ভালোই লাগছিল। যদিও এবার পুজোটা দেওয়া হলো না, তবে চেষ্টা করব যদি এরপরে আসা হয় পুজো দেবার। এরপর আমরা বোলপুরেই লাঞ্চ করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ফেরার পথে না আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। প্রায় 5 ঘন্টা জার্নি করার পর আমাদের মনে হয়েছিল যে রাতে ডিনার করেই আমরা বাড়ি ফিরব। তারপর এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটায় ঢুকে গেছিলাম। এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা না বেশ সুন্দর। এর আগে এদিক দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি, তবে এই রেস্টুরেন্টে ঢুকিনি কখনো, এবারই প্রথম। ঠিক যেমন সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, ঠিক ততটাই ভালো এখানকার খাবার দাবার। এরপর আমরা কিন্তু এখানে ডিনার করে বাড়ি ফিরি। আর আজকের এই এত বড় ভিডিওটা তোমরা যে এতক্ষণ ধরে দেখলে, তোমরা কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। পুতুলকে নিয়ে এত দূর জার্নি করে আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে, আর পুতুলও কিন্তু আমাদের সাথে বেশ মজা করেছে। ঘুরতে বেরিয়ে আমরা কতটা মজা করেছি আর পুতুলও কতটা মজা করেছে, তা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো বুঝতেই পারবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।